আসসালামু আলাইকুম। এখন আলোচনার বিষয় হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ মিনস অফ এগ্রেসের পরবর্তী যে অংশটুকু সেটা হচ্ছে এক্সটেরিয়র পার্ট নিয়ে। আমরা এতক্ষণ আগের যে প্রেজেন্টেশন যা শিখেছিলাম আর কি, সেটা ছিল আসলে ইনসাইডে, বিল্ডিং এর ইনসাইডে যদি আমাদের কোনো এক্সিট থাকে তখন। বাট অনেক সময় সিচুয়েশনের কারণে অথবা স্পেসের কারণে আমাদের বিল্ডিং এর বাইরেও কিন্তু অনেক সময় এক্সিট ইউজ করতে হয়। তো এটাও এই ধরনের এক্সিটও অ্যালাউ, বা সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন আমাদের একটু ফলো করতে হবে। যেহেতু আমরা শুরু থেকে বলছি যে আমরা এখানে বিএনপিসি ম্যানিপি এই দুটাকেই ফলো করতেছি, তো আমি জাস্ট সামারি আকারে আপনাদেরকে শেয়ার করি যে exit should be permitted to be by means of exterior balcony, gallery or roof. The long side of the above similar space shall be at least 50% open and shall be arranged to restrict the accumulation of smoke. তো প্রথম যে দুই লাইন থেকে আমরা যেটা বুঝলাম যে আপনি এক্সিট এক্সেস যেটা আর কি, সেটা যদি আপনার ব্যালকনি থাকে, স্ট্রিট ব্যালকনি অথবা গ্যালারি অথবা ছাদ, সেটাকে কিন্তু আপনি ইচ্ছা করলে আমাদের মিনস অফ এগ্রেসের একটা কম্পোনেন্ট হচ্ছে এক্সিট এক্সেস। তো সেটাকে কিন্তু এক্ষেত্রে আপনি গ্যালারি, ব্যালকনি অথবা ছাদ, আপনি ইচ্ছা করলে এটাকে এক্সিট এক্সেস হিসাবে ইউজ করতে পারেন। এবং পরবর্তী যে লাইনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এই ধরনের সিচুয়েশন আপনি ইউজ করেন আর কি, যদি আপনার এরকম এমন সিচুয়েশন তৈরি হয় যে আপনার ছাদ অথবা ব্যালকনি, স্ট্রিট ব্যালকনি আপনি ইউজ করতে হবে অ্যাজ এ এক্সিট এক্সেস, তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট 50% শিল বি ওপেন, ওপেন টু স্কাই, অথবা যদি বলি ওপেন সেভাবে। এবং খেয়াল রাখতে হবে যে এই ধরনের এক্সিট এক্সেস যেন আপনার কোনো সুযোগ না থাকে এখানে কোনো স্মোক অ্যাকোমোডেশন হওয়ার। সো সেটাও আপনাকে এনশিওর করতে হবে যদি কখনো এরকম হয় যে আপনি যদি কোনো এক্সিট ব্যালকনি ইউজ করেন অ্যাজ এ পার্ট অফ মিনস অফ এগ্রেস, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার নিচ থেকে অথবা অন্য কোনো কোথা থেকে যেন আপনার স্মোক যেন ওখানে ঢুকতে না পারে। তারপর আমি যেটা বললাম সেটা হচ্ছে যে the main entrance to an assembly building should also serve as the main exit, capable of providing escape for at least one half of the total occupant load. খুব সংক্ষেপে বললে যদি এরকম হয় যে অ্যাসেম্বলি বিল্ডিংও কিন্তু ইচ্ছা করলে আপনি মেন এক্সিট হিসাবে বের করতে ইউজ করতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যে টোটাল বিল্ডিং এ যে অকুপেন্ট লোড অথবা ওই পার্টিকুলার ওই ফ্লোরে যদি অ্যাসেম্বলি ফ্লোর থাকে সেখানে যে অকুপেন্ট লোড অ্যাটলিস্ট যেন 50% যেন সে ধরে রাখতে পারে আপনার অ্যাসেম্বলি বিল্ডিং এরিয়াতে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। সো সহজ কথা, অ্যাসেম্বলি বিল্ডিং ইচ্ছা করলে আপনার পার্ট অফ এক্সিট হতে পারে। No portion of exit route shall pass through a room that may subject to locking or being intervened by a door that may be locked when the building is occupied. মূল যে বিষয়টা হচ্ছে যে আসলে যে আপনি যখনই কোনো এক্সিট ডিক্লেয়ার করবেন সেটা হচ্ছে যে যেন সেটা যখন ডিসচার্জে যাবে সেজন্য একটা সেফ জোন থাকে, ফায়ার ফ্রি জোন থাকে। এবং এই কথাটা এখানে শেয়ার করা হচ্ছে যে আপনি যখনই কোনো এক্সিট ডিক্লেয়ার করবেন সে এক্সিট যেন কোনো রুম দিয়ে না যায়। অর্থাৎ এক্সিট হচ্ছে সবচেয়ে সেফ জোন এবং সবচেয়ে সেফ এরিয়া বের হওয়ার জন্য। বাট এমনই যদি হয় যে আপনার সিঁড়ি দিয়ে আপনি নামছেন, নামতে নামতে হঠাৎ করে আপনি এমন একটা রুমে গিয়ে ঢুকলেন সেটাই আর একটা রিস্কি জোন, তাহলে কিন্তু এটা কিন্তু আর এক্সিট হলো না। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার এক্সিট শুড অলওয়েজ বি ফ্রি অফ এনি টাইপ অফ risk, fire risk. Where open stairways or ramps are permitted as a path of travel to require exit, the distance shall include the travel on the stairway or ramp and the travel from the end of the stairway or ramp to an outside door or other exit in addition to the distance travel to reach the stairway of ramp. মূল বিষয়টা হচ্ছে যে আসলে আপনি যখন লেন্থ অফ ট্রাভেল, আমরা আপনাদেরকে আগের প্রেজেন্টেশনে আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে লেন্থ অফ ট্রাভেল কিন্তু একটা পার্ট আপনার, সেটা হচ্ছে যে যখনই আপনি ট্রাভেল বলবেন লেন্থ অফ ট্রাভেল, তার মানে হচ্ছে যে আপনি যে পয়েন্টে থাকেন না কেন সেই পয়েন্ট থেকে এক্সিট পর্যন্ত আপনাকে যখন আসতে হবে সেইটাকে বলা হচ্ছে লেন্থ অফ ট্রাভেল। এখন এখানে যেটা শেয়ার করা হচ্ছে আর কি, যে যে আপনার র্যাম্প ইচ্ছে করলে অথবা ওপেন স্টেয়ারওয়ে, সেটা কিন্তু অ্যাজ এ পাথ অফ ট্রাভেল, মানে পারমিটেড অ্যাজ এ পাথ অফ ট্রাভেল টু রিকভার এক্সিট। সো এটাও আপনি ইচ্ছা করলে ইউ ক্যান ইউজ। বাট সাধারণত আমরা যেটা বলবো যে এগুলো খুব ধরনের যখন কোনো স্পেসিফিক কোনো লিমিটেশন থাকে অথবা স্পেশাল সিচুয়েশনে তখন আসলে এই ধরনের সিনারিও আপনার সামনে আসতে পারে। বাট নর্মাল ওইতে আমরা যেটা বলবো
যে অবশ্যই আপনি কি আপনার stairways shall be enclosure type, যাতে সেটা সবসময় এখান থেকে ফায়ার ইনসিডেন্ট সম্ভাবনা কম থাকে এবং যাতে এখানে স্মোক অ্যাকুমুলেশন হতে না পারে সেই ধরনের সিচুয়েশন এনশিওর করা। আরেকটা কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে where any part of an exterior exit is within 10 feet of horizontal distance of any unprotected building opening, the travel distance to the exit shall include the length of travel to ground level. মূল যে বিষয়টা হচ্ছে যে যদি এরকম হয় যে আপনি ডিক্লেয়ার করছেন যেটা এক্সিট, এক্সটেরিয়র এক্সিট যখন ডিক্লেয়ার করতেছেন যেটা আমরা একটা এক্সটেরিয়র এক্সিট, তার যদি 10 ফিটের মধ্যে যদি আমার যদি অন্য কোনো বিল্ডিং থেকে যায় 10 ফিটের মধ্যে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ওই এক্সিট কিন্তু আপনাকে আরেকটু এক্সটেন্ড করতে হবে, এক্সিটের লেন্থটা। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যে ট্রাভেল ডিস্টেন্স। সেক্ষেত্রে কিন্তু তখন যদি এরকম হয় যে আপনি চিন্তা করতেছেন যে আমার এক্সিটটা হচ্ছে আমার যে কোনো পয়েন্ট থেকে হয়তো কোনো একটা পয়েন্টে দেখা যাচ্ছে যে 50 ফিট, বাট আমি যখন ওই এক্সিট থেকে যখন বের হয়ে দেখলাম যে আবার সেখানে আবার 10 ফিটের আগেই আরো কিছু এরিয়া আছে, হ্যাঁ, যেখানে আনপ্রোটেক্টেড বিল্ডিং ওপেন থাকে, তখন কিন্তু আপনার কিন্তু লেন্থ অফ ট্রাভেল ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে। সো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এটা হয় যে অনেক সময় দেখা যায় যে আপনার জেনারেটর রুম অথবা অনেকগুলি বিল্ডিং ফ্যাক্টরি বিল্ডিং থাকে, তখন দেখা যায় যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং ডিস্টেন্স দেখা যাচ্ছে যে 10 ফিটের চেয়ে কম হয়। তো এটা কিন্তু তখন কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, কারণ ওখানে তখন আপনার যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয় যে আপনি যদি 10 ফিটের মধ্যে কোনো যদি দুইটা বিল্ডিং থাকে পাশাপাশি, তখন কিন্তু আপনার কিন্তু লেন্থ অফ ট্রাভেল কিন্তু বেড়ে যায় এবং সেক্ষেত্রে এই স্পেসের সমস্যার কারণে তখন দেখা যাচ্ছে যে আপনাকে এনশিওর করতে হয় ফায়ার কনস্ট্রাকশন, যেটুকু হয়তো না করলে পারতেন তখন দেখা যাচ্ছে যে এটাও করতে হবে। সো চেষ্টা করা যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে বিল্ডিং টু বিল্ডিং ডিস্টেন্স যেন একটা যেন 10 ফিট থাকে, তাহলে কিন্তু আপনার মানে অ্যাডিশনাল কিন্তু কস্ট কমে যাবে এবং অ্যাডিশনাল যে বিষয়গুলো যখন চলে আসে তখন যখন বিল্ডিং টু বিল্ডিং ডিস্টেন্স যখন লেস দেন 10 ফিট হয় তখন সেই ইস্যুগুলো আর আসবে না। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে অলওয়েজ আপনার বিল্ডিং থেকে আর ডিস্টেন্স যেন সে যে ধরনের বিল্ডিং হোক, বয়লার হাউস হোক, জেনারেল হাউস হোক, এই টাইপ অফ বিল্ডিং, ইউটিলিটি বিল্ডিং হোক অথবা কাটিং সেকশন অথবা সুইং সেকশন, এই টাইপ বিল্ডিং যেটি থাকে আপনার, আমার কথা হচ্ছে যে আপনি সবসময় এনশিওর করবেন যেন যে আমার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ডিস্টেন্স যেন 10 ফিট থেকে বেশি হয়। করিডোর এবং প্যাসেজ এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। অনেক সময় আমরা এটা মিস্টেক করে ফেলি যেহেতু এটা একটা কম্পোনেন্ট ইমিস অফ এক্সিসে, এটা হচ্ছে এক্সিট এক্সিসের একটা অংশ বলি আমরা। তো দেখা যায় যে অনেক সময় এখানে গাইডলাইনগুলি ফলো করা হয় না। তো আমি জাস্ট খালি একটু সংক্ষেপে বলি, দ্য মিনিমাম রিকোয়ার্ড উইথ অফ করিডোরস অ্যান্ড প্যাসেজওয়েজ শেল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ দ্য অকুপেন্ট লোড and it shall not be less than the most restrictive of the following. সো আপনাকে বিএনবিসির মধ্যে যেটা বলা হচ্ছে সেটা যদি এরকম হয় যে আমার যদি অকুপেন্ট লোড হয় মোর দেন 50, তাহলে আমাকে মিনিমাম এনশিওর করতে হবে যে করিডোর উইথ 1.1 মিটার। যদি আমার অকুপেন্ট লোড 50 অথবা তার চেয়ে কম হয় তখন আই হ্যাভ টু এনশিওর 0.9 মিটার। এবং অকুপেন্সি ডি এর ক্ষেত্রে আরেক ধরনের নিয়ম আছে এবং অকুপেন্সি বি এর ক্ষেত্রে আরেক ধরনের নিয়ম আছে। সো এই বিষয়গুলি কিন্তু আপনার বিএনপিসি দেওয়া আছে এবং সেক্ষেত্রে আপনি অকুপেন্সি টাইপ দেখে কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে করিডোর উইথ করিডোর যদি আপনার পার্ট অফ মিনস অফ এগ্রেস হয়, তাহলে সেক্ষেত্রে যেন আপনি অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু এনশিওর যে মিনিমাম উইথ অফ করিডোর। তারপরে আরটা হচ্ছে যে আপনার the width of exit corridors and passageways shall not be less than the aggregate of the required width of doors leading from them towards the exterior. মানে মূল যে বিষয়টা হচ্ছে, আমি যদি এই পিকচারে দেখি, মানে আপনার যদি ডোর যদি আপনার ফর এক্সাম্পল 4 ফিট হয়, করিডোর জন্য অ্যাটলিস্ট যেন আপনার 4 ফিট হয়। এখন দেখা গেছে যে আপনার এখানে লেখা আছে 0.9 মিটার। 0.9 মিটার মানে হচ্ছে আপনার 3 ফিট 4 ইঞ্চির মতো প্রায়। সো যেহেতু 1 মিটার আমি ধরে নিলাম আমাকে 1 মিটার 3 ফিট 4 থেকে একটু কম হবে। সো এটা ধরেন যে প্রায় 3 ফিটে ধরলাম আর ফর এক্সাম্পল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখন আপনি করিডোর দিচ্ছেন আপনি ফর এক্সাম্পল 3 ফিট অ্যাজ পার বি, যে বিতে যে দেখা যাচ্ছে 0.9 মিটার হোয়ার সার্ভিং অ্যান্ড অকুপেন্ট লোড 50।
বাট আপনার ডোর হচ্ছে 4 ফিট, তার মানে করিডোর হচ্ছে আপনার দরজার উইথ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যালাউ না। সো করিডোর অবশ্যই উইথ ডোরের উইথ থেকে বেশি হতে হবে। এই কথাটা এখানে সংক্ষেপে শেয়ার করা হলো, যেটা যে the width of exit corridors and passageways should not be less than the aggregate of the required width of doors leading from them towards the exterior। এই কথাটা এখানে আমরা শেয়ার করলাম আর কি। আরেকটা যেটা হচ্ছে যে আপনার মিনিমাম হাইট, তো মিনিমাম ক্লিয়ার হাইট অফ দ্য করিডোরস অ্যান্ড প্যাসেজওয়ে শেল নট বি লেস দেন 2.4 মিটার। সেটা করিডোরের হাইট হতে মিনিমাম 2.4 মিটার। এই কথাটা আজকে আমরা এখানে শেয়ার করলাম। আচ্ছা, এটা অনেক সময় আমি একটু শেয়ার করি, যেটা অনেক সময় আমরা খেয়াল করি না। যখন আপনি ডিক্লেয়ার করতেছেন যে করিডোর ইজ এ পার্ট অফ মিনস অফ এগ্রেস, স্পেশালি যখন আপনি এটা আমরা বলি যে এক্সিট এক্সিট যখন বলি আমরা আর কি, তখন মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু একটা ইস্যু আছে ফায়ার রেটিং। আমরা কিন্তু আগের পেজে আপনাকে ফায়ার রেটিং সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, এবং ইচ্ছা করলে আপনি আমাদের ওয়েবসাইটে যান, আমাদের এডুকেশনাল যদি ওয়েবসাইটে যান, এখানেও ফায়ার রেটিং নিয়ে আমাদের আলাদা টপিকস আছে। তো ওখানে এগুলো আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এখানেও কিন্তু যখন আপনি যখন ডিক্লেয়ার করবেন অ্যাজ এ পার্ট অফ এক্সিট এক্সেস, তখন সেক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর 1 আওয়ার রেটিং। আর যদি আপনার ডোর থাকে, ডোর অ্যাসেম্বলি, সেটা হতে হবে অ্যাটলিস্ট 20 মিনিটস। বেসিক রিকোয়ারমেন্ট আর কি এটা করিডোর এবং প্যাসেজের ক্ষেত্রে। ডেড ইন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা ডেড ইনটা অনেক সময় অনেকে ডিজাইন করতে গিয়ে এই জিনিসটা সামহাও একটু মিস্টেক করে ফেলে, অথবা অবহেলা হয়ে যায় অনেক সময় এরকম। সেটা হচ্ছে যে আসলে ডেড ইন বলতে, এটা আমি সংক্ষেপে আরেকবার বলি, সেটা হচ্ছে যে dead end is an exit look like a passage which does not really open up to an exit। মানে যে সংক্ষেপে বলি যে আপনি ভাবলেন যে আমি যে পয়েন্টে আছি সেই পয়েন্ট থেকে যদি আমি যে কোনো একদিকে যাওয়া শুরু করি, ফর এক্সাম্পল আমি যদি এদিকে যাওয়া শুরু করলাম, তখন দেখা গেল যে এদিকে গিয়ে দেখলাম যে আরে এখানে তো আর কোনো এক্সিট নেই। মানে আমি ভাবলাম যে এদিক দিয়ে হয়তো এক্সিট আছে, আমি জাস্ট গেলাম, গিয়ে দেখলাম যে না, এখানে আসলে এক্সিট নেই, এখানে বরং একটা অ্যাপার্টমেন্ট আছে অথবা একটা রুম। সো এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু তখন ব্যাক করে আসতে হয়, এসে আপনাকে আবার তখন এক্সিটটা খুঁজে বের করতে হয়, কোথায় আমার এক্সিট, ইমার্জেন্সি এক্সিটটা কোথায়। তো এই যে সে যখন একবার গেল, আবার যখন সে ব্যাক করলো, এই যে তাদের সময় নষ্ট হলো, এটা কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে লাইফ সেফটি একটা ইস্যু যখন চলে আসে, সে যখন পথ খুঁজে পায় না। তো দেখা গেছে যদি তার একদম সামনাসামনি তার কাছে এখানে দেখা যাচ্ছে যে স্টেট অ্যাভেলেবেল, বাট সে হয়তো এখানে আসে, এখান থেকে সে ইজিলি হয়তো এখান থেকে বেরোতে পারবে, আর সামহাও ওই ধরনের সিচুয়েশনে হয়তো সে ভুল করে এটাকে অ্যাভয়েড করে সে সামনের দিকে যখন চলে যায়, তখন সে আর এক্সিট খুঁজে পায় না। তো এটা আপনাকে এনশিওর করতে হবে যে ডেড এন্ডটা যেন ইজিলি আইডেন্টিফাই করা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আপনি যেহেতু আপনি এক্সিট সাইন ইউজ করবেন, সেক্ষেত্রে অনেক সময় এটা হেল্প করে। বাট এখানে একটা কথা আমি আপনাদেরকে চাচ্ছি শেয়ার করছি, সেটা হচ্ছে যে ডেড এন্ডটা কেন আমি আজকে এখানে আলোচনা করলাম, যে আপনি যে পয়েন্টে থাকেন কোনো একটা বিল্ডিং এ ডিজাইন করার সময়, যদি আপনি চিন্তা করেন যে আপনি এই পয়েন্টে আছেন, তো ইউ হ্যাভ টু এনশিওর দিস কোড। সেটা হচ্ছে যে the length of dead end in which no exit door is available should not exceed 10 মিটার। সো আপনাকে এইটুকু এনশিওর করতে হবে যে আমি যেখানেই থাকি না কেন, যে কোনো বিল্ডিং, যে কোনো জায়গায়, মানে আমি যেখান থাকি না কেন, তার অবশ্যই যেন তার 30 মিটারের পরে যেন কোনো ডেড এন্ড না থাকে, অর্থাৎ সরি 10 মিটার পর যেন আমার কোনো ডেড এন্ড না থাকে। 10 মিটার, নট 30 মিটার, 10 মিটার। সো 10 মিটারের উপরে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু রিডিজাইন, অথবা ইউ হ্যাভ টু ইনসার্ট অ্যানাদার এক্সিট। তো এই যে বিষয়গুলি, সো ডেড এন্ডটা কিন্তু খুবই ক্রিটিক্যাল পার্ট। যে এটাই মূল কথাটা এখানে বলা হচ্ছে আর কি, যে আমি এখানে কয়েকটা পিকচার দেখাচ্ছি, যদি এটা এনইপি থেকে নেওয়া, এনইপি 101 থেকে নেওয়া। তো এখানে যদি আপনি দেখেন যে এখানে কিন্তু সেম সে কথাগুলি ওরা শেয়ার করতেছে, হোয়াট ইজ ডেড এন্ড। যেমন একটা ব্যক্তি, সে হয়তো এখানে আছে, এখান থেকে সে একবার এদিকে গেল, আবার ব্যাক করলো, সে এখানে আছে, সে হয়তো ভুলক্রমে সে এদিক গেল, ব্যাক করে দেখো যে এখানে আসলে এক্সিট নেই। তো তার জন্য এটা হচ্ছে আসলে ডেড এন্ড, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত। তো পর যখন সে আবার আসলো, এসে আবার যখন সে ব্যাক করলো, তখন দেখলো যে আসলে এক্সিটটা হচ্ছে এদিকে। তো আমি যদি এইটুকু চিন্তা করি যে এখান থেকে এই পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, তার
ট্রাভেলিং ডিস্টেন্সটা, এটার জন্য কখনো যেন 10 মিটারের বেশি না হয়। সো আপনাকে যখন আপনি যখন ডিজাইন করবেন, আমরা ডিজাইন করার সময় আমরা এক্সিট চিন্তা করি, ডোর চিন্তা করি, কিন্তু ডেড এন্ড কিন্তু আপনাকে কিন্তু প্যারালাল চিন্তা করতে হবে, বিকজ আপনাকে এই গাইডলাইনটা ফলো করতে হবে যে the length of a dead end in which no exit door is available shall not exceed 10 মিটার। সো এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে কোনো সিচুয়েশনে যেন আমার ডেড এন্ড 10 মিটার এক্সিট না করে। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে স্টেয়ারওয়েজ নিয়ে। স্টেয়ারওয়েজ এটা নিয়ে আসলে সংক্ষেপে যদি আমরা আগে আলোচনা করছিলাম আসলে কোন ক্ষেত্রে আমার এক্সিট লাগে, এক্সিট স্টেয়ারওয়েজ লাগে। তো আমরা স্টেয়ারওয়েজে এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আসলে তার স্টেয়ারওয়েজে কিছু কম্পোনেন্ট থাকে, যেমন ল্যান্ডিং থাকে, ট্রেড থাকে, রাইজার থাকে, হেডরুম থাকে, হ্যান্ডরেল থাকে, গার্ডস থাকে। তো এগুলো অনেক সময় হয় কি যে খুবই সিম্পল জিনিস, কিন্তু এগুলা কিন্তু লাইফ সেফটির জন্য খুবই একটা ক্রিটিক্যাল পার্ট। আপনার যদি ল্যান্ডিং যদি আপনার ঠিক না থাকে, তখন দেখা যাবে যে ওখানে অনেক সময় আপনার মানুষ চাপা পড়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করে, বিশেষ করে ইমার্জেন্সি সেইগুলোতে। সো আপনাকে একটা সাফিসিয়েন্ট ল্যান্ডিং থাকতে হবে, যে আমার ল্যান্ডিং এর জন্য মিনিমাম উইথ থাকে। তারপর দেখা যাচ্ছে যে আপনি ঠিকমতো এক্সিট করলেন, যে আমার ঠিক আছে আমার এই বিল্ডিং এ দুটো এক্সিট দরকার, আমি দুটো এক্সিট স্টেয়ার দিলাম, বাট আপনার সিঁড়ির যে রাইজার অথবা ট্রেডটা আপনি এমনভাবে করলেন যে নামতে গিয়ে মানুষ আপনার হয়তো অ্যাক্সিডেন্ট করলো, অথবা উঠতে পারতেছে না, উঠতে গিয়ে তার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, অনেক কষ্ট হচ্ছে তার উঠতে গিয়ে নর্মাল অবস্থা থেকে আর কি। সো এই যে ছোট ছোট বিষয়গুলি, এগুলো কিন্তু একসময় কিন্তু দেখা যায় যে লাইফ সেফটি একটা ইস্যু হয়ে যায়। সো এটা আপনি শুধুমাত্র এক্সিট স্টেয়ার এনশিওর করলে আমাকে হবে না, আমাকে এক্সিট স্টেয়ার পাশাপাশি এক্সিট স্টেয়ার যে ল্যান্ডিং, মেইন ল্যান্ডিং, ইন্টারমিডিয়েট ল্যান্ডিং, তারপর হচ্ছে আমাদের রাইজার, হাইট, ট্রেডের যে ডেপ অথবা উইচ যেটা আমি বলি, অথবা হ্যান্ডরেল আমি যদি ইউজ করি তার হাইট। সো এই বিষয়গুলি কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু পাশাপাশি এনশিওর করতে হবে। তো এখানে আমি জাস্ট সংক্ষেপে একটা শেয়ার করি, এটা অ্যাজ পার এনইপি 101 যেটা দেখাচ্ছে আর কি। সেটা হচ্ছে যে আপনার যদি ট্রেড যদি আপনার এরকম হয় যে অ্যাজ পার বিএনবিসি ক্ষেত্রে আমি আপনাকে পয়সা করবো, বা অ্যাজ পার এনইপিতে হেডরুম এবং সরি আপনার ল্যান্ডিং, ট্রেড, রাইজার এগুলো বিভিন্ন ধরনের সাজেশন দেওয়া আছে। সে ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখাই যে আপনার এখানে দেখাচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম হাইট অফ রাইজার্স 7 ইঞ্চ। তার মানে হচ্ছে যে আপনি যে এই রাইজারটা ইউজ করবেন, এই রাইজারটা সর্বোচ্চ হাইট 7 ইঞ্চ এটা অ্যালাউ করতেছে। মিনিমাম হাইট অফ রাইজার্স 4 ইঞ্চ, অর্থাৎ ম্যাক্সিমাম 7 ইঞ্চ, মিনিমাম 4 ইঞ্চ, 4 ইঞ্চ। ম্যাক্সিমাম মিনিমাম ট্রেড দিয়ে বলতেছে আপনার 11 ইঞ্চ, অর্থাৎ আপনি মিনিমাম ইউ হ্যাভ টু এনশিওর অ্যাট লিস্ট 11 ইঞ্চ ট্রেড ডেপথ। এবং হেডরুম হচ্ছে মিনিমাম 6 ফিট 8 ইঞ্চি, 6 ফিট 8 ইঞ্চি। এবং হাইট বিটুইন ল্যান্ডিং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে হাইট বিটুইন ল্যান্ডিং যে 12 ফিট, কারণ এখানে তো ল্যান্ডিং যত হাইট বাড়বে, দুই ল্যান্ডিং তত কিন্তু স্লোপ বেড়ে যাবে। স্লোপ যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে আপনার তখন উঠতে কষ্ট হবে, তখন নামতে কষ্ট হবে। সো এখানে এই বিষয়গুলি কিন্তু সুন্দর করে শেয়ার করেছে। এটা কিন্তু এনএপি 101 থেকে নেওয়া। আপনারা এনএপি 10 গেলে এই বিষয়ে আরো ডিটেলস পাবেন। যেহেতু আমাদের এই টপিকসটা হচ্ছে যে আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন আগে থেকে শেয়ার করা, যে আপনি যখন ডিজাইন করবেন তখন ডিজাইন করার সময় যে বিষয়গুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমি মিনস অফ এগ্রেস নিয়ে কাজ করছি, সো মিনস অফ এগ্রেসে আমার কোথায় এক্সিট থাকবে, কোথায় আমার ডোর থাকবে, এবং ডেড এন্ড অথবা আউটার এক্সিট, আমি যদি এক্সিট আউটসাইডে দিই সেক্ষেত্রে কি ধরনের গাইডলাইনগুলি শেয়ার করা আছে, কোথায় দেওয়া আছে এই বিষয়ে ইনফরমেশনগুলি। তো এগুলো নিয়ে আপনাদেরকে আগে থেকে একটু জানানো। আবার আমি যদি এখন বিএমবিসি ফলো করি, বিএমবিসি দেখা যাচ্ছে যে এখানে যেটা বলা হচ্ছে যে সাম অফ রাইজার হাইট অ্যান্ড ডেপথ শেল বি বিটুইন 400 mm and 425 mm। আপনি একটু খেয়াল করেন যে এনইপি বলতেছে ম্যাক্সিমাম মিনিমাম, আর বিএনবিসি যেটা বলতেছিল হচ্ছে যে ম্যাক্সিমাম রাইজার ডেপথ, রাইজার হাইট যদি আমি বলি 215 mm, মিনিমাম ট্রেড ডেপথ 215 mm। বাট আমি যখন এই দুটো যোগ করব, মানে রাইজার প্লাস আপনার ট্রেড, যে কোনো একটা সিঁড়ি ক্ষেত্রে চিন্তা করি যে যদি এটা প্লাস এটা, দ্যাট শেল নট বি মোর দেন 425 mm or not less than 400 mm। সো এইটাই অনেক সময় একটু কনফিউশন তৈরি করে,
বাট মূল কথাটা হচ্ছে যে অ্যাজ পার বিএনবিসি যদি আপনি ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মানে সামেশন অফ রাইজার হাইট এবং ট্রেড ডেপথ নট মোর দেন 425 অ্যান্ড নট লেস দেন 400 mm এবং যদি আপনি চিন্তা করেন যে অ্যাজ পার এনইপি তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম রাইজার হাইট 7 ইঞ্চ এবং মিনিমাম রাইজার হাইট 4 ইঞ্চ এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আপনার স্লোপটা সিঁড়ির যে স্লোপটা তো এনইপিতে বলা আছে যে ম্যাক্সিমাম হাইট বিটুইন ল্যান্ড ইজ নট মোর দেন 12 ফিট সো এটা আরটা আছে আরটা যেটা হচ্ছে ল্যান্ডিং এটা প্রায় সময় দেখা যায় যে এই ধরনের সিচুয়েশন আমরা ফেস করি আপনার সিঁড়ির যদি উইথ থাকে ধর ফর এক্সাম্পল 5 ফিট তাহলে আপনার যে ল্যান্ডিং যেটা থাকবে মেইন ল্যান্ডিং অথবা ইন্টারমিডিয়েট ল্যান্ডিং সেটার জন্য একটা যেন 5 ফিট থাকে আমি আবার বলি যদি এরকম সিচুয়েশন থাকে যে আপনার সিঁড়ির যে কোনো একটা সিঁড়ির স্টেয়ার উইথ 5 ফিট তাহলে সেক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েট ল্যান্ডিং অথবা মেইন ল্যান্ডিং তার উইথ হতে হবে মিনিমাম 5 ফিট অথবা তার চেয়ে বেশি কম করা যাবে না তো এটাই এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট দ্য উইথ অফ দ্য স্টেয়ার্স এই কথাটা এখানে শেয়ার করা হলো আর কি যে অ্যাটলিস্ট দ্য উইথ অফ দ্য স্টেয়ার এটা সাধারণত দেখা যায় যে অনেক সময় আপনাকে এই সিচুয়েশনে সিঁড়ি অ্যারেঞ্জ করতে হয় তো এখানে যেটা বলা হচ্ছে আর কি যে দ্য ল্যান্ডিং বিটুইন টু স্টেয়ার ফ্লাইটস এটা একটা ফ্লাইট এটা একটা ফ্লাইট সো ইন এ স্ট্রেট রান শেল নট বি রিকোয়ার্ড টু বি ওয়াইডার দেন 1.2 মিটার ইন দ্য ডিরেকশন অফ ট্রাভেল সো মানে বলা হচ্ছে যে আপনার যদি আপনি এই ধরনের আপনি যদি দুইটা ফ্লাইট আপনি যদি একই সাথে ইউজ করেন প্যারাল ইউজ করেন তখন আপনি যে ল্যান্ডিংটা ইউজ করবেন সেটার জন্য অবশ্যই সেক্ষেত্রে 1.2 মিটার দিলেও চলবে এই কথাটা এখানে শেয়ার করা হলো যাতে কারণ অনেক সময় হয় কি যে আপনি যদি অনেক উঁচু থেকে যদি ভাবে আপনি সেই অ্যারেঞ্জমেন্ট করেন তখন যেটা দেখা যাবে যে নামতে নামতে অনেক সময় টায়ার্ড হয়ে যায় তো এই জন্য আসলে এই জিনিসটা এনশিওর করতে বলা হয়েছে আর কি যে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট একটা ল্যান্ডিং দিবেন যে ল্যান্ডিংটা উইথ হতে হবে 1.2 মিটার আপনার বিএমবিসিতে কথাটা এখানে আছে বলো বিএমবিসিতে সো এটা এনএপিতেও আছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে আরেকটা যেটা হচ্ছে যে আপনার ভিজুয়াল প্রোটেকশন অফ আউটসাইড স্টেয়ার সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আসলে যেহেতু প্রোটেকশন কেন এই কারণে সেটা হচ্ছে যে বেসিক্যালি টু সেভ হিউম্যান তো এখন যখন তারা নামবে এক্সিট যখন তারা নামবে সে যদি আসলে নাম থেকে যদি অ্যাক্সিডেন্ট অথবা সে যদি পড়ে যায় তাহলে সেটা কিন্তু সেফ এক্সিট হলো না সো এক্ষেত্রে যেটা যেটা বলা হচ্ছে আর কি যদি আপনি বাইরে যদি আপনি এ ধরনের সিঁড়ি ইউজ করেন অ্যাজ এ এক্সিট হিসেবে তাহলে আউটসাইড স্টেয়ার shall be arranged to avoid any impediments and to use of stairs by persons having a fear of high places অনেকে দেখা যায় যে হাইট ফোবিয়া থাকে তো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর স্টেয়ার্স মোর দেন 3 stories in height any arrangement intended to meet this requirement shall be not less than 4 feet in height তার মানে হচ্ছে যে আপনি সিঁড়িতে যে আপনার যে গার্ডটা থাকবে অথবা হ্যান্ডেলটা থাকবে আর কি সেটার জন্য মিনিমাম 4 ফিট থাকে ফর আউটসাইড স্টেয়ারের ক্ষেত্রে যদি এটা আপনাকে ডিক্লেয়ার করেন অ্যাজ এ এক্সিট সে ডিক্লেয়ার করেন এটা যদি আউটসাইড স্টেয়ার হয় তাহলে আপনি যে হ্যান্ডেলটা আপনি ইউজ করেন এর জন্য একটা যেন হাইট যেন আপনার 4 ফিট হয় এই কথাটা এখানে শেয়ার করা হয়েছে আর কি এটা খুবই একটা ক্রিটিক্যাল পোর্শন আমি যেটা বলবো আর কি যে এটা একটু ভালো করে দেখার জন্য এই কারণে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই রুলটা ফিল আপ মানে আমি যে ফুলফিল করা হয় না এবং এটাই কিন্তু দেখা যায় যে অনেক ধরনের আপনার কনফিউশন অথবা মানে পেইন তৈরি করে অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমি যদি একটু পড়ি outside stair shall be separated from the interior of the building by walls with fire resistance rating required for enclosed stair with fixed or self-closing opening protectives. This construction shall extend vertically from the ground to a point 10 feet above the topmost landing of the stair or to the roof line, whichever is lower, to a point not less than 10 feet horizontally. তো আমি জাস্ট সিম্পলি যদি একটু অন্যভাবে বলি যে আপনার এখানে একটা আমি যদি এই পিকচার যাই এই পিকচারটা এনএপি 101 থেকে নেওয়া 101 তো যদি আমি চিন্তা করি এটা সিঁড়ি আমার এটা হচ্ছে আমার একটা
এক্সিট স্টেয়ার। তো আপনি দেখেন যে এখানে যেটা বলা হচ্ছে এই হ্যাশ করা যেটা আছে, হ্যাশ করা যেটা, সেটা হচ্ছে আপনার আসলে ফায়ার রেটিং অথবা প্রোটেকশন যেটা আমার দরকার আর কি, প্রোটেক্টেড কনস্ট্রাকশন আর কি, এইটুকু দেখাচ্ছে। এখন এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার এটা, এক্ষেত্রে দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে নো প্রোটেকশন রিকোয়ার্ড, সেখানে শেয়ার করলো। এখানে দেখাচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এর সাথে প্রোটেকশন রিকোয়ার্ড। আচ্ছা, তো এই জিনিসটা বুঝতে গিয়ে আমি আবার এটা একবার পড়ি। If the exterior wall of the stair is flush with the building exterior wall, the fire would need to travel around 180 degrees in order to impact the stair. This has not been a problem in existing buildings, so no protection is required. However, if the angle of exposure is less than 180 degree, protection of either the stair or wall or building wall is required. So এখানে একটা কথা আছে 180 ডিগ্রি অথবা লেস দেন 180 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে আপনার এখানে আগুন ধরছে, এখানে আগুন ধরলে খুব সহজে এই আগুনটার ধোঁয়া কিন্তু আপনার স্টেয়ার দিকে প্রবেশ করবে। আবার যদি আমি এই পিকচারটা একটু খেয়াল করি, আপনি দেখবেন যে এখানে যদি আপনার আগুন ধরে তাহলে ধোঁয়া তো অবশ্যই উপর দিকে যায়, প্লাস সে কিন্তু আপনার, তার কিন্তু আসলে এই ধরনের ক্যাপাসিটি নেই যে 180 ডিগ্রি সে মুভ করে সে সেই দিকে যাবে। তো এটা সিচুয়েশন খুব একটা হয় না, এবং আমি আসলে এটা হয় না বিকজ আপনার 180 ডিগ্রি মুভ ডিফিকাল্ট স্মোকের ক্ষেত্রে, বিকজ সে নিজে খুব হালকা জিনিস এবং বায়ান্সি এফেক্টের কারণে সে কিন্তু উপর দিকে যাওয়া শুরু করে। তো এই যে দুটা পিকচার দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সো এই ক্ষেত্রে রিস্কটা কি, যদি আমার এই ফ্লোরে আগুন লাগে তাহলে দেখা যাবে যে হয়তো কোনো একভাবে স্মোকটা পরবর্তী এই সিঁড়ির ক্ষেত্রে কোনো একটা ফ্লোরে গিয়ে সে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। বাট এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার সম্ভাবনা কম, বিকজ এটা 180 ডিগ্রি। যেহেতু এখানে সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এনইপি যেটা সাজেশন করছে সেটা হচ্ছে যদি আপনার এই ধরনের সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনি 10 ফিট ফায়ার প্রোটেকশন অথবা ফায়ার রেটিং কনস্ট্রাকশন আপনি এনশিওর করবেন 10 ফিট, তারপর দরকার নেই। আবার দেখেন এখানে যদি এরকম সিচুয়েশন তৈরি হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি আপনার অ্যাঙ্গেল, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এখানেও আপনাকে কিন্তু অ্যাটলিস্ট 10 ফিট ইউ হ্যাভ টু এনশিওর ফায়ার রেটিং কনস্ট্রাকশন, যাতে কোনো কারণে যদি এখানে আগুন লাগে ধোঁয়া যেন এখান থেকে এদিকে প্রবেশ না করে। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই, বিকজ আপনার এই স্টিরিও ওয়ালটা এবং স্টিরিও ওয়াল বোথ আর 180 ডিগ্রি একদম প্যারালালি আছে, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি মুভ করে তার পক্ষে আসলে যাওয়া সম্ভব নয় স্মোকের ক্ষেত্রে। তো সেই কথাটাই এখানে আর কি শেয়ার করা হয়েছে। সো এটা আপনারা একটু ভালো মতো দেখবেন, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট ফর লাইফ সেফটি। আমি এই পিকচারটা অ্যাকর্ডে একটা ম্যানুয়াল আছে সেখান থেকে নিয়েছি এটা। এখানে যেটা বলা হচ্ছে যে একই কথা বলছে, সেটা হচ্ছে যে exterior exit stair shall be separated from the building with the required ratings. If the exit stair connect 3 or fewer stories, the stair shall be separated from the building with 1 hour rated construction. And if it connect 4 or more stories, then shall be separated from the building with 2 hour rated construction. The rating of the exterior wall shall extend 3.05 meter অথবা 10 ফিট বিয়ন্ড দ্য ইঞ্চ অফ দেয়ার স্ট্রাকচার। আমি ওই যে আগে যে পিকচারটা আপনাদেরকে শেয়ার করছি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখি, যেহেতু এটা একদম লাইভ একটা এক্সাম্পল দেখাচ্ছে আপনাদেরকে আমি, সেটা হচ্ছে যে এখানে এইটা একটা স্টেয়ার আন্ডার কনস্ট্রাকশন, এখনো ফুলি শেষ হয়নি। এই অবস্থায় জাস্ট এক্সাম্পলের জন্য আপনাদেরকে এটা শেয়ার করা হচ্ছে। এর থেকে ঠিক 10 ফিটের মধ্যে একটা ওপেনিং দেখা যাচ্ছে এই পাশ। যদি এই পিকচারটা কনসিডার করেন, দেখেন যে এটা কিন্তু এটা প্ল্যান ভিউ, যেভাবে চিন্তা করি দেখেন যে এখানে কিন্তু ওপেনিং আছে, এখানে কিন্তু ওপেনিং আছে, এটা কিন্তু 10 ফিটের মধ্যে কিন্তু আছে। এখানে সেম কেস, আপনার এই স্টেপ থেকে 10 ফিটের মধ্যে এখানে আছে। এখন যদি আপনি এটাকে ওপেন রাখেন অথবা যদি আপনার এখানে যদি আপনি ফায়ার রেটিং কনস্ট্রাকশন এনশিওর না করেন, তাহলে এইটুকু অংশ অবশ্যই আপনাকে ফায়ার রেটিং করতেই হবে 10 ফিট। অ্যাজ পার দিস পিকচার গাইডলাইন আপনাকে এইটুকু অংশ, এই যে 10 ফিট পুরো দেয়ালটা না, অর্থাৎ আপনার স্টেয়ার থেকে 10 ফিটের মধ্যে এইটুকু অংশ আপনাকে এনশিওর করতে হবে ফায়ার রেটিং কনস্ট্রাকশন।
যদি আপনার বিল্ডিং যদি 3 তলা অথবা তার থেকে কম হয় তাহলে 1 ঘন্টা হতে হবে, অথবা যদি আপনার 3 তলা, সরি 4 তলা, যদি 3 তলা থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এনশিওর 2 আওয়ার রেটেড কনস্ট্রাকশন। তো এই যে একটা এক্সাম্পল, এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের সিচুয়েশন কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের আসবে, এবং এটাকে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার এস্টিয়ারের যে বাউন্ডারি থেকে আমার বিল্ডিং এর বাউন্ডারি যদি থাকে কোনো একটা এক্সটেরিয়র পার্ট, সেটা কি 180 ডিগ্রি শেপে আছে নাকি এটা 90 ডিগ্রি শেপে আছে। যদি 180 ডিগ্রি শেপে থাকে তাহলে অ্যাজ পার প্রিভিয়াস পিকচার যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে যেটা হবে যে আমার এই ক্ষেত্রে প্রয়োজন নেই, আর যদি এই ধরনের সিচুয়েশন হয় অথবা এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আমাকে অবশ্যই ফায়ার রেটেড কনস্ট্রাকশনটা চিন্তা করতে হবে। এখানে জাস্ট সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে বিএনবিসি পিকচারটা এনইপি থেকে নেওয়া, তারপরে বিএনবিসিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট দ্য উইথ অফ দ্য স্টেয়ার এক্সিট 2.2 মিটার। যদি স্টেয়ার যদি উইথ আপনার মোর দেন 2.2 মিটার হয়, intermediate handrails shall be provided so that no point on the stair is further than 1 meter from the handrails. এটা হচ্ছে বিএনবিসি গাইডলাইন, যে আপনি সিঁড়িতে যদি আপনার এরকম হয় যে আপনার সিঁড়ি যদি 2.2 মিটার হচ্ছে বেশি হয়, তাহলে আপনাকে সেক্ষেত্রে দুই পাশেই ইন্টারমিডিয়েট হ্যান্ডেলস অবশ্যই। দুই পাশে তো আপনাকে অবশ্যই হ্যান্ডেল ইউজ করতেই হবে, পাশাপাশি আপনাকে আবার ইন্টারমিডিয়েট হ্যান্ডেল ইউজ করতে হবে। আবার এনইপি যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি যে যদি আমার যদি এরকম হয় যে আমার এগ্রেসের এই যদি উইথ যদি লেস দেন 60 ইঞ্চি হয়, তখন সে যেটা বলতেছে যে আমি যে কোনো পয়েন্টে যখন দাঁড়াবো তার ঠিক 30 ইঞ্চির মধ্যে যেন আমার একটা হ্যান্ডেল থাকে। এটা আসলে এনইপি গাইডলাইন। যদি আপনার বিল্ডিং অর স্ট্রাকচার রিকোয়ার্ড এগ্রিজ মোর দেন 60 ইঞ্চ বাট লেস দেন 120 ইঞ্চ, তখন সে আবার দেখাচ্ছে যে আপনার আপনার যেখানে আপনি ন্যাচারাল যে পাথ, হ্যাঁ, সেই পাথের 30 ইঞ্চির মধ্যে যেন আপনার অবশ্যই হ্যান্ডেল থাকে, সেটা এনশিওর করতে বলতেছে। যে যেখানে আপনি যান, যদি সিঁড়ি উইথ যদি এরকম হয় যে আপনার রিকোয়ারমেন্টটা যদি এরকম হয় যে আমাকে সিঁড়ি উইথটা মোর দেন 60 ইঞ্চ, তখন আপনাকে এনশিওর করতে হবে যে 30 ইঞ্চের মধ্যে আমি যেখানে থাকি না কেন 30 ইঞ্চের মধ্যে যেন আমার অবশ্যই একটা হ্যান্ডেল থাকে। এটা হচ্ছে এনইপি। আর বিএনপি যেটা বলতেছে যে আপনি যখনই আপনার সিঁড়ির উইথ 2.2 মিটার হবে তখনই আপনাকে এনশিওর করতে হবে যে আপনার ইউ হ্যাভ টু ইউজ অলসো ইন্টারমিডিয়েট হ্যান্ডেলস সো দ্যাট নো পয়েন্ট অন দ্য স্টেয়ার ইজ ফার্দার দেন 1 মিটার ফ্রম দ্য হ্যান্ডেল। তো এটা হচ্ছে মানে বিএনবিসির সাথে এনইপি এর ডিফারেন্স। বাট যেহেতু আমরা বিএনবিসিটাকে এখানে ফলো করতেছি, সেক্ষেত্রে এটা ফলো করলো ইস ওকে। এনইপি যেহেতু আমরা এই ক্ষেত্রে আমরা ফলো করি না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য শেয়ার করলাম। বাট বিএনবিসি যেহেতু আমাদের 2006 এ বিষয়ে অনেক কিছু বলা আছে, সো এটা করলেও কিন্তু কমপ্লাই ফায়ার সেফটি থেকে একটা পার্ট, সেটা কিন্তু কমপ্লাই করে। প্রোটেক্টিং অফ, আমি যদি একটু উপরে যাই, সেটা হচ্ছে যে প্রোটেকশন অফ ওপেনিংস। অল ওপেনিংস বিলো অ্যান্ড আউটসাইড স্টেয়ার শ্যাল হ্যাভ মিনিমাম 3 আওয়ার ফায়ার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যদি আপনি আউটসাইড স্টেয়ার ইউজ করেন, তখন আউটসাইড স্টেয়ার ইউজ করলে যদি এখানে কোনো ওপেনিং থাকে আউটসাইড স্টেয়ার আশেপাশে, তখন নিচে যেখানে থাকুক না কেন, আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু এনশিওর 3/4 আওয়ার ফায়ার রেটিং। আর আউটসাইড স্টেয়ার শেল বি নট লেস দেন 50% ওপেন অন ওয়ান সাইড। এটা তো যদি বলতেছে এটা ওপেন স্টেয়ার, তার মানে এটা অ্যাটলিস্ট আপনাকে হ্যাভ টু এনশিওর 50% ওপেন অ্যাটলিস্ট ওয়ান সাইড। আর আউটসাইড স্টেয়ার শেল বি অ্যারেঞ্জ টু রেস্ট্রিক্ট দ্য অ্যাকুমুলেশন অফ স্মোক। যে কথা আপনাদেরকে আমি আগেও একবার শেয়ার করেছিলাম আর কি, যে 50% আপনি এমনভাবে আপনাকে ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ আউটসাইড স্টেয়ার্স অথবা করিডোর, যেটাই আপনি বলেন, যে স্মোক যেন অ্যাকুমুলেশন হতে না পারে, বিকজ ওটাই হচ্ছে আপনার মিনস অফ এগ্রেস। সো মিনস অফ এগ্রেসের কোনো কম্পোনেন্ট যেন আপনার ফায়ার অথবা স্মোক দ্বারা যেন এফেক্টেড না হয়। এখানে স্টার কম্পোনেন্ট ডিটেলস অনেক কিছু বলা আছে এনইপি তে। আমি জাস্ট ল্যান্ডিং সম্বন্ধে বললাম আপনাদের, ল্যান্ডিংটা আসলে কি জিনিস, মেন ল্যান্ডিং, ইন্টারমিডিয়েট ল্যান্ডিং, ওইটা ভেরি ইম্পর্টেন্ট। যেটা আপনাদের বললাম যে ল্যান্ডিং আপনি যখনই করবেন অবশ্যই ল্যান্ডিং এর উইথ যেন সিট থেকে বেশি হয়, আপনি এনশিওর করতে হবে। এবং
ডোর ওপেনিংসে পয়েজ ল্যান্ডিং থাকে, এটাকে এনশিওর করতে বলা হয়েছে। সংক্ষেপে কথাটা বললাম। Stairs and immediate landing shall continue with no decrease in width along the direction of egress travel. সিম্পল কথা। এবং in new building every landing shall have a dimension measured in the direction of travel that is not less than width of the stair. এই কথাটা আপনাদেরকে আমি আগেও একবার শেয়ার করছি, সো আজকে আপনারা একটু দেখবেন, দেখে নেবেন আর কি, যে এখানে আসলে কি বলা হচ্ছে। এনএফপিতে প্লাস বিভিন্ন ইন্টারনেট থেকে আমি এগুলো কালেকশন করেছি, বাট আমাদের ভিএমবিসিতে এই বিষয়ে ডিটেলস শেয়ার করা আছে। জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আপনার এখানে আসলে যদি আমি আউটসাইড স্টেয়ার ইউজ করি, সেক্ষেত্রে গার্ড এবং হ্যান্ডেলের হাইট কত হবে এখানে দেওয়া আছে। যে এটা আসলে এনএফপি থেকে নেওয়া। means of egress that are more than 30 inches above the floor or grade below shall be provided with guards to prevent falls over the open side. So আপনি যখনই যদি এরকম হয় যে আপনার গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার 30 ইঞ্চ উপরে আপনার সিঁড়িটা আছে, তখন ইউ হ্যাভ টু এনশিওর গার্ড অথবা হ্যান্ডেল, যেটা আমি বলি, ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট, যাতে করে এখান থেকে পড়ে না যায় এবং যেন সে আঘাতপ্রাপ্ত না হয়। স্টেয়ার অ্যান্ড র্যাম্পস shall have handrails on both sides. এই ধরনের ওপেন স্টেয়ার ক্ষেত্রে অবশ্যই একদিকে দিলে হবে, আপনাকে দুই দিকে ইউজ করতে হবে হ্যান্ডেলটা, দুই দিকে। এবং আউটসাইডের ক্ষেত্রে আমরা আপনাকে বলছি হাইট যেন মিনিমাম 4 ফিট থাকে হাইট, যেহেতু অনেকের হাইট ফোবিয়া আছে, সেক্ষেত্রে উই সাজেস্ট মিনিমাম 4 ফিট। এই কথাগুলি আগে একবার শেয়ার করেছিলাম যে হ্যান্ডেল কখন ইউজ করতে হবে। ইন্টারমিডিয়েট ল্যান্ডিং, এটা বিএনবিসি ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি এরকম হয় যে 2.2 মিটার যে বেশি হয় আপনার সিঁড়ি উইথ, তাহলে ইউ হ্যাভ টু ইউজ ইন্টারমিডিয়েট ল্যান্ডিং। আর এটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, হ্যান্ডেল shall not be less than 34 inch and not more than 38 inch. এটা স্প্যান এপিএ। আমাদের বিএমবিসিতে এটাতে অবশ্য আমি ডিটেলস আমি পাইনি, হয়তো থাকতে পারে, বাট এনএপিতে এইভাবে আছে দেওয়া। এটাও এনএপি সাজেশন থেকে নেওয়া, 101 থেকে নেওয়া। এটা যে আপনার এটা আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যখনই কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হবে, এটার জন্য আপনার জন্য একটা সেফ এক্সিট রুট হয়। সো এই বিষয়গুলি শেয়ার করা হচ্ছে। আবার যখন হ্যান্ডেল ইউজ করবেন, তখন যেন আপনার জন্য একটা গ্যাপ থাকে দেয়াল থেকে, এই কথাটা এখানে শেয়ার করা হচ্ছে আর কি, যে নিউ হ্যান্ডেল should provide a clearance of not less than 1.5 inch between the handrail and the wall to which is fastened. সো এই কথাটা এখানে জাস্ট আপনাকে শেয়ার করা হলো আর কি, যে যাতে এর জন্য আপনি যেন 1.5 ইঞ্চ গ্যাপ না থাকে, যাতে সে যেন ইনজুর্ড না হয় এটা ইউজ করার সময়। এটা হচ্ছে আপনার সাধারণ ছাদে, আমাদের ছাদে যখন আমরা এই ধরনের গার্ড ইউজ করি, অথবা আউটসাইডে যখন এই ধরনের ইউজ করা হয় আর কি, তখন এটা বলা হচ্ছে যে মিনিমাম হাইট শেল বি নট লেস দেন 42 ইঞ্চ। তো এটাও ইম্পর্টেন্ট। গার্ড আপনি যখন গার্ড ইউজ করবেন আর কি, তখন আর কি। ডোরওয়েজ, এটা নিয়ে আপনার সাথে আমি অলরেডি একবার আলোচনা করেছিলাম, জাস্ট আপনাদেরকে আবার একটু খেয়াল করে দিলাম। সেটা হচ্ছে যে according to BNBC, each occupant of a room of space shall have access to at least one exit or exit access to. এটা খালি এবং একটা দিয়েও করা যায় সেক্ষেত্রে। আর হচ্ছে যে ম্যাক্সিমাম অকুপেন্ট লোড অ্যান্ড ট্রাভেল ডিস্টেন্স ফর স্পেস উইথ ওয়ান এক্সিট ডোর ইজ অ্যাজ ফলোজ, সেটাও আপনারা জানেন যে কিভাবে করা যায়। বিভিন্ন ধরনের ক্ষেত্রে বলা হয়েছে আর কি, উইথ ওয়ান এক্সিট ডোর সেক্ষেত্রে। বাট আপনার এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনাদেরকে আগেও একবার দেখানো হয়েছিল আর কি, যে কোন কোন ক্ষেত্রে আসলে কিভাবে আপনাকে ইউ হ্যাভ টু এনশিওর ওয়ান এক্সিট ডোর। তো এটা আপনার রেফারেন্সে গেলে পাবেন। তো আপাতত আমরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে শেয়ার করলাম। আমি পরবর্তী স্লাইডে আপনাদেরকে এই বিষয়ে ডিটেলস শেয়ার করব। ধন্যবাদ।